কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আম আমাদের প্রধান ফল। ফাল্গুন থেকে আষাঢ় শ্রাবণ পর্যন্ত বাজারে আম পাওয়া যায়। আম উৎপাদন মৌসুমে বিভিন্ন ধরনের পোকা রোগ আমের ফলনে দারুণ প্রভাব বিস্তার করে। আমাদের একটু সচেতনতা আর কৌশল খাটিয়ে কাজ করলে আমের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়। এক্ষেত্রে আম নিয়ে যারা নিত্য গবেষণা করেন তাদের পরামর্শ প্রণিধানযোগ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আম নিয়ে বহু বছর ধরে গবেষণা করছেন। তাদের পরামর্শ অনুযায়ী সেচ দিলে, পোকামাকড় মারার ব্যবস্থা নিলে আমের ভালো ফলন তো পাওয়াই যাবে, উপরন্তু মানসম্মত আম পাওয়া সহজ হবে। আমের মুকুল আসা থেকে শুরু করে আম বড় হওয়া পর্যন্ত বিভিন্ন সমস্যা দেখা যায়। যেগুলো থেকে পরিত্রাণ পেতে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হয়। এরই কিছু কথাই শুনবো আম বিজ্ঞানীর কাছ থেকে। বাংলাদেশে এখন সারা দেশ জুড়েই আম গাছে মুকুল ভরে গেছে এবং সেই মুকুল থেকে ইতিমধ্যেই আমের গুটি বাঁধতে শুরু করেছে এবং কোনোটি এরকম ছোট মটরদানার আকারের, কিছু হয়তো বা মার্বেল সাইজের। তো এই আমের মুকুল দেখা যায় যে যদি যথাযথভাবে প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেখা যায় সমস্ত মুকুলই ঝরে পড়ে যায়, কোনো ফল থাকে না, কিংবা থাকলেও খুব সামান্য। তো সেটিকে টিকানোর জন্য যেটা করতে হবে যে আমের মুকুল যখন 4 থেকে 6 ইঞ্চি লম্বা হবে তখন একবার ফুল ফোটার আগে একবার একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক দিতে হবে, যেটি হচ্ছে যে আমের শোষক পোকা হপার, সেটির বিরুদ্ধে কার্যকরী হবে, এবং ছত্রাক রোগ অ্যানথ্রাকনোস সেটির বিরুদ্ধে কার্যকরী হবে। তো সেই ওষুধ দুটি হচ্ছে সবচেয়ে কার্যকরী হচ্ছে যে ছত্রাকনাশক হচ্ছে ইন্ডোফিল M45, এবং এর একই রকম আরেকটি আছে, সেটি হচ্ছে টিল্ট। এছাড়া কীটনাশক যেটা সেটি হচ্ছে কনফিডার নামের একটি ওষুধ, এবং একই রকম আরেকটি ওষুধ হচ্ছে যে রিপকট, এবং এই জাতীয় এই গোত্রের যে অন্যান্য ওষুধ যে কোনোটি দেওয়া যাবে। তবে কীটনাশক ওষুধটি যেটা কনফিডার সেটা 0.2 গ্রাম প্রতি লিটার পানির সঙ্গে মিশাতে হবে। আর যেটি হচ্ছে ছত্রাকনাশক ইন্ডোফিল M45 সেটি 2 গ্রাম পার লিটার, প্রতি লিটারে 2 গ্রাম ওজনের পাউডার গুঁড়ো মিশিয়ে সলিউশন তৈরি করতে হবে এবং 2 বার স্প্রে করতে হবে। একটা হচ্ছে যে 4 থেকে 6 ইঞ্চি লম্বা মুকুল যখন ফুল ফুটেনি সেই অবস্থায় একটা, আরেকটা হচ্ছে যে এখন এই মটর দানা বা মার্বেল সাইজের যখন আকার ধরেছে তখন আরেকবার, এই 2 বার এটি স্প্রে করতে হবে। এটি স্প্রে করলে আমাদের এই শোষক পোকার আক্রমণ এবং ছত্রাকের যে রোগের আক্রমণ এটা থেকে মুকুলগুলি রক্ষা পাবে এবং আম গাছে পর্যাপ্ত ফলন হবে। এটা থেকে কৃষক ভাইদের প্রচুর লাভবান হতে পারবেন, এবং ওই যে আমের ভিতরে যে পোকা থাকে কিংবা আম পাড়ার পরে যে পচনটা আসে সেটা থেকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে।
সবজি চাষ অন্য ফসল চাষের চেয়ে লাভজনক। সেই জন্য আজকাল সবজির চাষ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সব জমিতে একই সবজি চাষ না করে ভিন্ন ভিন্ন সবজি চাষ করলে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। অদম্য ইচ্ছা আর পরিশ্রমের মাধ্যমে সবজির চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা গ্রামের মায়ারানী বাউল ঠিক এই ধরনের একজন সফল সবজি চাষী। তিনি প্রমাণ করেছেন পরিশ্রম করে সবজি চাষ করলে যথেষ্ট লাভবান হওয়া যায়। তিনি তার জমিতে পাশাপাশি বিভিন্ন জাতের সবজির চাষ করেছেন। বর্তমানে তার জমিতে পাশাপাশি লম্বা বেগুন, বাঁধাকপি, ফুলকপি সহ আরও অনেক সবজির চাষ হতে দেখা যায়। তিনি নিজেই সবজির ক্ষেতে পরিচর্যা করেন, তবে এখানে বেশ কয়েকজন নারী শ্রমিকও কাজ করছেন। মায়ারানী বাউলের ক্ষেতে গিয়ে তাদের নিজ হাতে নানান ধরনের সবজি সংগ্রহ করতে দেখা যায়। তিনি জানান, সবজি চাষের খরচা বাদে প্রতি সিজনে তিনি 70 থেকে 80 হাজার টাকা আয় করে থাকেন। বেগুনটা আমি কয়েক বছর যাবত এটা চাষ করি। এই শীতের সিজনে বেশিরভাগই লম্বা বেগুন এবং গরমের সিজনে এটার অর্ধেক আর কি, সেটাও আমি প্রায় 2 পাখির মতো লাগাই। এটাও এখন প্রায় পাখিখানি জায়গা আমি লাগাইছি। এটা খরচ প্রথমে চারা ফলাইতে হয় বাড়িতে, তারপরে মেঘ বৃষ্টি কমলে চারা এখানে বপন করা হয়। এটা প্রায় পাখি প্রতি 20-25 হাজার টাকা খরচা যায়, 70-80 হাজার টাকা বিক্রি করা যায়, দামের উপর নির্ভর করে। আর খাইতে খুব সুস্বাদু। 80 টাকা করে এটা বাজারে বিক্রি করি। আমি বেগুন আবাদ করি, বেগুন, কপি এই সমস্ত আবাদ করে আমি খুব ভালো আছি। এক সবজি কোনোভাবে কম হলে অন্য সবজি থেকে পুষিয়ে নেওয়ার জন্য তিনি পাশাপাশি অনেক রকম সবজি চাষ করে থাকেন। একটির দাম কিছুটা কম হলে অন্যটি দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব। তার এই কৌশল তাকে দক্ষ সবজি চাষী হিসেবে পরিচিতি এনে দিয়েছেন। পাশাপাশি জমিতে একাধিক সবজি চাষ করার কৌশল বেশি লাভবান হওয়া এবং ঝুঁকি এড়ানোর একটি প্রক্রিয়া। মায়ারানী বাউল এই কৌশল ব্যবহার করে সফল হয়েছেন। তাকে অনুসরণ করে আপনিও লাভবান হতে পারেন। বিলিম্বি অত্যন্ত টক একটা ফল, কিন্তু বিলিম্বির সুবিধাটা হলো যে প্রায় সারা বছর বিলিম্বি পাওয়া যায়। আমাদের দেশে বিলিম্বি ঘরে ঘরে চাষ হওয়া উচিত এই জন্যে, যা আগে আমরা তেঁতুলের টক খেতাম। তেঁতুল আমাদের সহজলভ্য ছিল, কিন্তু আমাদের এত অত্যন্ত বেশি টকওয়ালা কোনো ফল কিন্তু আর নাই। সেই ফলই হলো বিলিম্বি। আমাদের শরীরের জন্যে টক অত্যন্ত জরুরি একটা ফল। ভিটামিন সির উৎস বেশি, আমাদের শরীরে অত্যন্ত বেশি প্রয়োজন। সেজন্য বিলিম্বি ফল আমাদের প্রয়োজন এবং বিলিম্বি চাষের জন্যও প্রয়োজন। বিলিম্বি প্রায় সারা বছরই থাকে। আপনার একবার ফুল আসলে তার ঠিক 35 থেকে 40 দিনের মধ্যে বিলিম্বি আমরা গাছ থেকে তুলতে পারি। আর শুধু যে বিলিম্বি পাকিয়ে খেতে হবে তা কিন্তু না, এর যে কচি অবস্থা, সেই কচি অবস্থা থেকে আমরা বিলিম্বি খেতে পারি। বিলিম্বি সেই আমাদের ছোট মাছ যখন আমরা শুকনা করে অর্থাৎ চচ্চড়ি করে রান্না করি, তার মধ্যে বিলিম্বি দিতে পারি। আমরা আমাদের যে মিক্সড ভেজিটেবল করি তার মধ্যে আমরা বিলিম্বি ব্যবহার করতে পারি। এমনকি আমাদের যে সেই প্রিয় টক ডাল, অর্থাৎ আমরা আম দিয়ে যে ডাল খাই, সেই বিলিম্বি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ডাল রান্না হয় এবং সেই ডাল অত্যন্ত মুখরোচক একটা খাদ্য আমাদের। বিলিম্বি চাষ যদি করতে চাই, আসলে বিলিম্বির চারা সংগ্রহ করে আমরা এখন চাষ করছি। বিলিম্বির সুবিধাটা হলো যে এটা আলো আধারিতে, অর্থাৎ যেখানে একটু ছায়া পড়ে সেখানেও এটা চাষ করা যায়, অর্থাৎ বাগানের যে কোনো কোনায়। আপনি যখন একটা, যারা শহরবাসী তারা, আমরা কিন্তু বিল্ডিংয়ের আশেপাশেও কিন্তু বিলিম্বি চাষ করতে পারি এবং বিলিম্বি গাছ প্রায় 2 বছর পরেই কিন্তু ফল চলে আসে। এটা চাষ পদ্ধতি হলো এর গা থেকে প্রচুর ডাল হয়, এই ডালগুলো কিন্তু বিলিম্বির আপনি ভেঙে দিতে হবে এবং তার কাণ্ডটা, যেহেতু ওর কাণ্ডতে ফল আসে, সেদিন কাণ্ডটাকে যতটুকু পারে লম্বা করতে হবে এবং কাণ্ড দিয়েই কিন্তু তার ফুল বের হয় এবং সেখানে ফল ধরে। থোকা থোকা যে ফল হয় তার মধ্যে থেকে আপনি যেগুলো আগে ধরে সেগুলো বেছে বেছে আপনি সেই বিলিম্বিটা সংগ্রহ করবেন এবং এভাবে যদি সংগ্রহ করতে থাকেন তাহলে একবার যে বিলিম্বি হয় সেটা আমরা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই বিলিম্বিটা আমরা ব্যবহার করতে পারবো। যদি বিলিম্বি শেষ হয়ে গেল তার 15 থেকে 20 দিনের মধ্যেই যদি আমরা আবার একটু সার ব্যবহার করি তাহলে তার গা দিয়ে আবার ফুল আসবে। আমরা বছরে প্রায় 4 থেকে 5 বার 6 বার বিলিম্বি একটা গাছ থেকেই আমরা উৎপাদন করতে পারবো এবং এই বিলিম্বিটা
প্রায় 9 থেকে 10 মাস পর্যন্ত আমরা ব্যবহারও করতে পারবো। সুতরাং আসুন সবাই মিলে আমরা এই টক ফল হলেও এই বিলিম্বির চাষ সম্প্রসারণ করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার ধুল্লা ইউনিয়নের মেসুলিয়া গ্রামের আব্দুল মালিক এমনই একজন সফল মুরগির খামারি। সে ছিল একজন বেকার মানুষ। অন্যের খামার দেখে অনুপ্রাণিত হয়ে 2010 সাল থেকে সে মুরগির খামার করা শুরু করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 3 মাসের একটি প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে 1900টি মুরগি দিয়ে খামার শুরু হলেও এখন তার খামারে লেয়ার মুরগির সংখ্যা 5200টি। তার খামারে রয়েছে 2500টি লাল জাতের মুরগি এবং 2700টি সাদা জাতের মুরগির আলাদা জায়গা। 2 শেডের জায়গার মাঝখানে চাষ করা হয়েছে শাকসবজি ও ফল। পাশের জমিতে চাষ হয়েছে ধান, সিম, পেঁপে, লাউ, ঢেঁড়স এবং রয়েছে আম গাছ। এভাবে গড়ে উঠেছে স্বল্প পরিসরে তার সমন্বিত খামার। মুরগিগুলোকে সে নিজ হাতে খাবার দেয়। প্রতিদিন ডিম সংগ্রহ করে। রয়েছে 4 জন নিয়মিত কর্মচারী। তার প্রতিদিন 4900টি ডিম উৎপাদিত হয়। সে খামার করে স্বাবলম্বী হয়েছে। এখান থেকে মুরগি পালন শিখে অনেকেই মুরগি পালনের চিন্তা করছে। আব্দুল মালিকের মতো সারা দেশে পরিচালিত ছোট্ট ছোট্ট মুরগির খামার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমাদের প্রত্যাশা, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে পূরণ হবে দেশের আমিষের চাহিদা, সমৃদ্ধ হবে দেশ। বাইরে ছিলাম, বাইরে থাকার পরে দেশে আসলাম। দেশে আসার পরে তখন তো বেকার, কি করা যায়, যাই করতেছি ভালোটা কিছু করতে পারতেছি না, অর্থাৎ কোনো ইনকাম নাই। যেখানে টাকা খরচ করি ওখান থেকে টাকা উঠে আসে না। তখন আমি একটা খামার দেখি, খামার দেখার পরে সে বললো আমাকে যে এগুলো সব কিছু বাদ দিয়ে একটা মুরগির খামার করো। যুব উন্নয়ন থেকে 3 মাসে একটা কোর্স করে আসি এই পোলট্রির পর। কোর্স করে আসার পরে তারপরে আমি এই পোলট্রি শুরু করি। ব্রয়লার পারলে তারপরে ডিমের বাচ্চা নেই। ডিমের বাচ্চা আনার পরে মোটামুটি তখন বাজার ভালোই ছিল, ভালোই হয়েছে। তারপরে আমি আর একটা দ্বিতীয় সেট করি। এখন বর্তমান যেটা দ্বারা আছি এখানে আর একটা সেট করছি, আগেরটা তো ওইটার টাকা দিয়ে করি। শুরু করছিলাম আমি 1900 মুরগি দিয়ে। 5200 মুরগি আছে, মোটামুটি প্রোডাকশন ভালো। প্রতিদিন ডিম পাই আমি 4800-900 করে ডিম পাই আমি। ডিমের দাম ভালো ছিল, বেশ ভালোই ছিলাম। আমার দেখে দেখে অনেকেই করছে, তবে ফিটির দামটা যদি কম থাকে আরও করবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব